এবার ইরানকে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক মৃত্যুর মিছিল, সেই সাথে খাদ্য সংকট জোরালো হচ্ছে গাজায়। শেষ খাদ্যটুকু ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার। ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইয়েমেন ভিত্তিক বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। এবার যুক্তরাষ্ট্রের উপরে শুল্ক স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। 1 মিনিটের একটি ফোন কল বদলে দিয়েছে পুরো বাংলাদেশের বিনিয়োগ খাতের ভাগ্য। এবার ইরানকে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই সরাসরি সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনে এই সামরিক অভিযান ইসরায়েলের নেতৃত্বে পরিচালিত হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইরান কি পিছিয়ে যাবে ট্রাম্পের হুমকিতে, না এগিয়ে যাবে নিজের গতিতে? ট্রাম্প আরও জানিয়েছেন, আমরা যা সঠিক মনে করি তাই করি। যদি শক্তি প্রয়োগের প্রয়োজন হয় তবে তা অবশ্যই করব, এবং এতে নেতৃত্ব দেবে ইসরায়েল। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না, তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ নয়, আর তা হবে ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে। পেজেশকিয়ান আরও বলেন, আমরা সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করব। আমাদের জাতীয় অর্জন থেকে এক চুলও সরে আসা হবে না। এদিকে আলোচনার সম্ভাবনার মাঝেই যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের উপর। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আমাদের লক্ষ্য একটাই, ইরান যেন কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। একের পর এক মৃত্যুর মিছিল, সেই সাথে খাদ্য সংকট জোরালো হচ্ছে গাজায়। শেষ খাদ্যটুকু ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার। ধারণা করা হচ্ছে যা খাবার আছে তা চলবে আর মাত্র 7 দিন। এরপর কি আছে গাজাবাসীর ভাগ্যে? ইসরায়েলের অত্যাচারের সাথে ক্ষুধার যন্ত্রণায় কি অবশেষে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হবেন তারা? মার্চের শুরু থেকে গাজার প্রবেশপথ বন্ধ রেখেছে ইসরায়েল, ফলে বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ সরবরাহ। গাজাবাসী এখন চরম খাদ্য সংকটে রয়েছে। যুদ্ধবিরতির সময় যে অল্প কিছু খাদ্য মজুত করা হয়েছিল তা প্রায় শেষ। বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারেও নেই নিত্য প্রয়োজনীয় পণ্য। খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে একাধিক পরিবারের একমাত্র খাবার এক ক্যান শিম। গাজাবাসী এখন ক্ষুধার কাছে হার মানছে। নুসাইরাত শরণার্থী শিবিরে গরম ভাতের জন্য শত শত মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। ছোট ছোট শিশুরা বালতি হাতে পরিবারের খাবারের জন্য ভিড় করছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, নতুন খাদ্য ঢুকতে না পারলে কয়েকদিনের মধ্যেই বিতরণ বন্ধ হয়ে যাবে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজার সুজাইয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত 35 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও বহু মানুষ। পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে। এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, ইসরায়েল আর কত বর্বরতা দেখাবে? নাজমা, মাই টিভি। ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইয়েমেন ভিত্তিক বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। 9 এপ্রিল রাতে এই ঘটনার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সীমান্তে না পড়ায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত তেল আবিবকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল, তবে মাঝপথে এটি সৌদি আরবের আকাশসীমায় ঢুকে ধ্বংস হয়। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আইডিএফ জানিয়েছে, এ পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 18টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে মাত্র 10টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি সাইরেন ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়। বাকিগুলো আকাশেই ধ্বংস করা হয় অথবা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। সম্প্রতি ইসরায়েলে একটি ড্রোন হামলার দাবি করেছে, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এ হামলায় প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নিতে হয়নি। সৌদি আরবের জন্য হুতিদের হুমকি নতুন নয়। দেশটি বরাবরই এর উত্থানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হুতিদের প্রভাব বেড়ে যায়, যা সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষের রূপ নেয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।
এবার যুক্তরাষ্ট্রের উপরে শুল্ক স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শুল্ক নীতি পরিবর্তন করায় ইউরোপীয় ইউনিয়ন তাদের পরিকল্পিত পাল্টা শুল্কের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। 10 এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনায় থাকা পাল্টা শুল্ক আগামী 90 দিনের জন্য স্থগিত রাখছে। এর আগে গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে 25% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে সমপরিমাণ শুল্ক আরোপের পরিকল্পনা করে, যদিও বোরবন হুইস্কিকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডর লেইন বলেন, আমাদের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন যেসব পাল্টা শুল্কের প্রস্তুতি নিয়েছিল তা আমরা এখন 90 দিনের জন্য স্থগিত রাখছি। আলোচনার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তিনি আরও জানান, আলোচনা ফলপ্রসূ না হলে ইউরোপীয় ইউনিয়ন আগের সিদ্ধান্ত অনুযায়ী পাল্টা শুল্ক কার্যকর করবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা হ্রাসের কৌশল হতে পারে, তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থান থেকেও একেবারে সরে যাচ্ছে না। এই শুল্ক যুদ্ধ ও পাল্টা ব্যবস্থার কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। অনেক ব্যবসায়িক সংগঠন ও শিল্প প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। শাহিদা রুবি, মাইটিভি। আশিক, দেশের সেবা করার একটা সুযোগ পাওয়া গেছে, আসবে? 1 মিনিটের একটি ফোন কল বদলে দিয়েছে পুরো বাংলাদেশের বিনিয়োগ খাতের ভাগ্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 মিনিটের ফোন কলেই দেশের জন্য কাজ করতে ফিরে আসেন নিজ জন্মভূমিতে। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক থেকে দায়িত্ব নিলেন বিডার। তিনি আর কেউ নন, আশিক চৌধুরী, যিনি ভাসছেন সবার প্রশংসায়। আশিক চৌধুরীকে আসল নায়ক বলছেন নেটিজেনরা। স্বপ্ন সবাই দেখে নিজেকে নিয়ে, কিন্তু দেশ গড়ার স্বপ্ন দেখে কজন? আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের বিলাসবহুল জীবন থেকে বেরিয়ে আসতে পারেই বা কজন? একদিকে স্কাই ড্রাইভিং এর গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড, অন্যদিকে কর্পোরেট ক্যারিয়ারের চমৎকার সাফল্য। 2024 সালের জুলাইয়ে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেন তিনি। যুক্তরাষ্ট্রের মেমফিসে উইংসফিল্ড বিমানঘাঁটি থেকে 41,795 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফ দেন তিনি। এটি ছিল গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার ফ্ল্যাগ ক্যাটাগরিতে একটি বিশ্ব রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতের জিতিন বিজয়ানার দখলে। চাঁদপুরে জন্ম নেওয়া আশিক পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে। পেশা জীবনের শুরু ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স, সিঙ্গাপুরের HSBC সবখানে রেখেছেন তার দক্ষতার ছাপ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ ভিজিটিং প্রফেসর, গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের দায়িত্ব পান। সম্প্রতি 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ভূষিত করা হয়। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলনে তথ্যবহুল ও সাবলীল উপস্থাপনায় নজর কেড়েছেন দেশ বিদেশের বিনিয়োগকারীদের। তাদের সামনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেন আশিক। তার সেই উপস্থাপনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার কারণে সাধারণ মানুষ ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শাহিদা রুবি, মাইটিভি। ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে প্রায়শই কঠোর ভাষায় কথা বললেও সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিলেও পর্দার আড়ালে চলছে সমঝোতার চেষ্টা। বার্তা সংস্থা রয়টার্স এক গোপন আলোচনার তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে আঙ্কারা ও তেল আবিব। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিধর দেশ তুরস্ক। ইউরেশিয়ান এই রাষ্ট্রটি সামরিক ক্ষমতায় শক্তিশালী হলেও ইসরায়েলের বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সিরিয়ায় দুই দেশের সেনা অবস্থান ঘিরে যে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে, সেটি যুদ্ধের রূপ না নেয় এমন চেষ্টাই করছে এরদোয়ান প্রশাসন।
রয়টার্স জানায় গত 9 এপ্রিল আজারবাইজানে গোপন বৈঠকে বসেছিল তুর্কি ও ইসরায়েলি প্রতিনিধিরা। মূলত দুই দেশের মধ্যে একটি নীরব যোগাযোগ চ্যানেল চালু করতেই এই আলোচনার আয়োজন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায় এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতের সংঘাত এড়ানোই প্রধান লক্ষ্য। এরই মধ্যে সিরিয়ায় 3টি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছে তুর্কি সেনাবাহিনী। আঙ্কারার দাবি এটি একটি যৌথ প্রতিরক্ষা উদ্যোগের অংশ। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী দামেস্কের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা চালায় এবং হুঁশিয়ারি দেয়, তুরস্ক যদি সিরিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা চালায় তবে ইসরায়েলও জবাব দিতে পিছপা হবে না। সব মিলিয়ে প্রকাশ্যে উত্তেজনার বার্তা থাকলেও বাস্তবতা বলছে তুরস্ক সরাসরি সংঘাত নয়, কৌশলী সমঝোতাকেই বেছে নিতে চায়। কবির চৌধুরী জয়, মাই টিভি। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ভারতকে পাশে চায় চীন, তবে কি শত্রুতা ভুলে এক হচ্ছে ভারত ও চীন? যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক বৃদ্ধির নীতিকে অপমানজনক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কার্যত বাণিজ্যযুদ্ধ ঘোষণা করেছে চীন। এ পরিস্থিতিতে দেশটি এবার প্রতিবেশী ও আঞ্চলিক পরাশক্তি ভারতকে পাশে চায়। ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, চীনের অর্থনীতি ধারাবাহিক অগ্রগতির পথে রয়েছে এবং দেশটির শিল্পখাত আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরেই বৈশ্বিক অর্থনীতিতে বহুপাক্ষিকতা এবং মুক্ত বাণিজ্যের পক্ষপাতী। বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশিত নীতিমালার আলোকে হওয়া বৈশ্বিক বাণিজ্য থেকেই বিশ্বের মোট প্রবৃদ্ধির 30% উৎপন্ন হয়। চীনের দৃষ্টিতে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পরস্পর পরিপূরক ও দুপক্ষেরই লাভজনক। যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি শুল্ক নীতি শুধু চীন নয়, বরং বৈশ্বিক দক্ষিণের অনেক উন্নয়নশীল দেশকেই ক্ষতির মুখে ফেলেছে বলে দাবি করেন ইউজিং। তার ভাষ্য, এমন পরিস্থিতিতে চীন ও ভারত দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে একসঙ্গে কাজ করে এসব বৈষম্যমূলক শুল্ক বাধা মোকাবেলা করতে পারে। বিশ্লেষকদের মতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বে কৌশলগত মিত্রতা করতে চায়, যেখানে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তারা। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কবির চৌধুরী জয়, মাই টিভি।